আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। এতদিন আমরা বিভিন্ন মৌলগুলোর যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম এবং পর্যায়বৃত্তিকভাবে যে সম্পর্কগুলো চেঞ্জ হয় সেই জিনিসগুলো একটু দেখব। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে সংজ্ঞা জানতে হবে যে পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি। আমরা শুরু করে দিই। হ্যাঁ, তাহলে দেখো, প্রথমেই আছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ, এর টাইটেল। সংজ্ঞাটা একটু দেখি আমরা, যে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। এই কথাটা দ্বারা মূলত কি বুঝাইছে, প্রথম সংজ্ঞাটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে, তার মানে তুমি যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাবা অথবা একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবা, তখন কিন্তু তাদের পরমাণুর সংখ্যা চেঞ্জ হবে, মানে ইলেকট্রনের সংখ্যা পরিবর্তন হবে, যার কারণে তাদের ধর্মগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। আমরা জানি পর্যায় সারণীতে তোমার 7টা পর্যায় এবং হচ্ছে 18টি গ্রুপ আছে, ঠিক আছে। এই পর্যায়ে এবং 18টি গ্রুপে আলাদা আলাদা কিন্তু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন তুমি এই প্রথমে দেখো কি দ্বারা শুরু করি আমরা, পর্যায় সারণী হাইড্রোজেন দ্বারা মনে করো শুরু হয়েছে। এখানে হাইড্রোজেন, তারপরে এইখানে থাকে হিলিয়াম, তারপরে তোমার সোডিয়াম, নিচে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে তোমার এইখানে লিথিয়াম আছে। তো এইভাবে মনে করো পর্যায় আছে, এইদিকে মনে করো গ্রুপ আছে। তাহলে 1 থেকে শুরু করে 118 পর্যন্ত যে মৌলগুলো আছে এদের নির্দিষ্ট ইলেকট্রন বিন্যাস আছে। এই ইলেকট্রন বিন্যাসগুলো যখন পরিবর্তন হয় তখন তাদের ধর্মসমূহ পরিবর্তন হয়। এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক আছে আলাদা আলাদা, এবং হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্কেও তোমার আছে। তাহলে যে ধর্মগুলো পরিবর্তনশীল তাদেরকে আমরা কি বলবো, পর্যায়বৃত্ত ধর্ম। এখন পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি হইতে পারে, যেমন হইতে পারে তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎক্রিয়াত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতু বন্ধন, এই টাইপের বিষয়গুলো তোমার হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের আন্ডারে আসে। তো আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব, এবং শুরুতেই আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এখানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক দেওয়া আছে, কিন্তু সবার আগে বুঝতে হবে আমাদেরকে পরমাণুর আকার। এই একটা জিনিস বুঝতে পারলে, তোমরা যদি পরমাণুর আকার বুঝতে পারো ভালোভাবে, তাহলে সবগুলো রিলেট করতে পারবা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা পরমাণুর আকার নিয়ে কথা বলি, যে প্রত্যেকটা পরমাণুর একটা নির্দিষ্ট আকার আছে। কারণ কি, তার একটা নির্দিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করতে থাকে, চারপাশে ঘুরতে থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার যদি কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে। কক্ষপথের সংখ্যা কখন বৃদ্ধি পাবে, যখন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা একটু সমযোজী ব্যাসার্ধ নিয়ে কথা বলি। সমযোজী ব্যাসার্ধ কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে দুইটা পরমাণু সমযোজী বন্ধনে কি হবে, তোমার আবদ্ধ হবে। তাহলে সমযোজী বন্ধন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে বুঝতে হবে যে সেখানে দুইটা পরমাণু আছে, ধরে নিলাম দুইটা পরমাণু, ধরো ক্লোরিন, আর একটা পরমাণু ধরে নিলাম ক্লোরিন। তাহলে উভয়ই হচ্ছে কিন্তু একটা করে ইলেকট্রনের শর্টেজ আছে তাদের, ঠিক আছে। তাহলে উভয়েরই একটা করে ইলেকট্রনের শর্টেজ আছে এবং তারা একটা করে ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। আচ্ছা, এখন শেয়ার করার মাধ্যমে তারা কি গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করবে। এখন তাদের এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো কি করে বলতো, শেয়ারকৃত ইলেকট্রনগুলো এই দুইটা পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থানে থাকে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এইটা ধরো একটা ক্লোরিন পরমাণু, এটা আরেকটা ক্লোরিন পরমাণু, এটা Cl। তাহলে তাদের মাঝখানে শেয়ারকৃত ইলেকট্রনগুলো এই যে এখানে আছে, শেয়ারকৃত ইলেকট্রন। আচ্ছা, এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি উভয় নিউক্লিয়াসের কি থাকবে, আকর্ষণ থাকবে, ঠিক আছে না? এখন আমরা সমযোজী ব্যাসার্ধ বলতে কি বুঝতেছি, সমযোজী ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াস থেকে যে শেয়ারকৃত এই যে ইলেকট্রনগুলো শেয়ার করছে না, এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো যেখানে আছে, এই শেয়ারকৃত ইলেকট্রনগুলোর দূরত্ব, অর্থাৎ যে অঞ্চলে এই ইলেকট্রনগুলো আছে সেইখান থেকে তোমার নিউক্লিয়াস পর্যন্ত দূরত্বকে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে মনে করো দুইটা কার্বন মনে করো সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে দুইটা কার্বন পরমাণু ইলেকট্রনগুলো এই যে এখানে অবস্থান করতেছে, তাহলে এটা একটা কার্বন, এটা একটা কার্বন পরমাণু। তাহলে এই যে দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি যে অবস্থানে তোমার ইলেকট্রনগুলো, শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন ম্যাগ আছে, সেইখান থেকে নিউক্লিয়াসের দূরত্বকে আমরা বলবো কি, সমযোজী ব্যাসার্ধ। এটাকে তোমার প্রকাশ করা হয় D/2 দ্বারা। ডি হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধকে 8 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ক্লোরিনের ক্ষেত্রে তোমার ব্যাসার্ধ হয় কত, 100, উপরে ব্যাস হচ্ছে 198 pm ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে 99, আর এটা হবে তোমার 134 ডিভাইডেড বাই 2, এটা হবে তোমার 77। তাহলে সমযোজী ব্যাসার্ধ আশা করি বুঝতে পারছি যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো
নিউক্লিয়াস থেকে যত দূরত্ব অবস্থান করে সেই দূরত্বকে আমরা বলি কি সমযোজী ব্যাসার্ধ। কারণ হচ্ছে কি এখন একটা পরমাণু সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন আছে সেটা নিউক্লিয়াস থেকে কোথায় অবস্থান করতেছে সেটা পরিমাপ করা আমাদের জন্য কঠিন। তো এর জন্য দুইটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন আমরা সহজেই বুঝতে পারি যে তাদের শেয়ারকৃত ইলেকট্রনগুলো দুইটা নিউক্লিয়াসের মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছে, তখন সেই নিউক্লিয়াস থেকে তাদের দূরত্বকে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। আচ্ছা, এবার আসি আমরা ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছে? তাহলে ধাতব ব্যাসার্ধ কথাটা থেকে বোঝা যাচ্ছে যে ধাতু কানেক্টেড এখানে। তাহলে দুইটা ধাতু পরস্পর কি করবে? বন্ধনে আবদ্ধ হবে। তাহলে দুইটা ধাতু যদি পরস্পরে বন্ধনে আবদ্ধ হয় উভয়ই তো ইলেকট্রন কি করে? ত্যাগ করে। যেমন সোডিয়াম ধাতুর কথা যদি চিন্তা করো, সোডিয়াম এর সর্ববহিস্থ কক্ষপথে এর ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পারবে 281, তাহলে একটা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে দুইটা সোডিয়াম পরমাণু যদি বন্ধনে আবদ্ধ হয় উভয়ই একটা করে ইলেকট্রন ত্যাগ করে কি গঠন করবে বলতো? সোডিয়াম প্লাস। তাহলে আরেকটা সোডিয়াম পরমাণু এরকম ভাবে, তাহলে সোডিয়াম প্লাস। তাহলে সোডিয়াম ধাতুর যদি আমি একটা ক্যালাস নেই তাহলে এখানে অসংখ্য পরিমাণ সোডিয়াম প্লাসের কি আছে? সোডিয়াম প্লাস ক্যাটায়ন আছে। এখানে সোডিয়াম প্লাস ক্যাটায়ন আছে। এখন এই যে এরা প্রত্যেকটাই যে একটা করে ইলেকট্রন ত্যাগ করছে, এই ত্যাগকৃত ইলেকট্রনগুলা তখন কি করবে? এখানে মুক্তভাবে বিচরণ করবে। এই যে ক্যালাসটা আছে সেখানে মুক্তভাবে বিচরণ করবে এবং এই যে সোডিয়াম পরমাণুর যে কোন ইলেকট্রনটা কোন ক্যাটায়নের ইলেকট্রন ছিল সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। ওকে, তাহলে কি বুঝলাম এখান থেকে? যে যখন দুইটা ধাতু পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে আমরা বলি ধাতব বন্ধন। তিন ধরনের বন্ধন আছে। ধরো ধাতু এবং ধাতু মিলে যদি বন্ধন গঠন করে তাহলে তাকে আমরা কি বলি? ধাতব বন্ধন। ধাতু আর অধাতু মিলে যদি বন্ধন গঠন করে তাহলে সেটা হয়ে যায় তোমার আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। আর অধাতু অধাতু মিলে যদি বন্ধন গঠন করে সেটা হয় কি তোমার সমযোজী বন্ধন। অধাতু আর অধাতু মিলে যদি বন্ধন গঠন করে তাহলে সেটা হয় তোমার সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে আমরা পার্টিকুলারলি কথা বলতেছি যে ধাতু এবং ধাতু দুইটার যে বন্ধন সেটা হচ্ছে ধাতব বন্ধন। তাহলে তারা মনে করো এই যে সোডিয়াম একটা ধাতু আর একটা সোডিয়াম ধাতু মিলে বন্ধন গঠন করছে। ঠিক আছে, সোডিয়াম প্লাস, এটা হচ্ছে সোডিয়াম প্লাস, বন্ধন গঠন করছে। বন্ধন গঠন করার পর কি করছে? তাদের যে এখন এই নিউক্লিয়াস থেকে যেখানে তোমার আন্তঃনিউক্লিয়ার বন্ধন গঠন হয়েছে, মানে আন্তঃনিউক্লিয়ার বন্ধন বলতে বোঝাচ্ছি দুইটা পরমাণু যখন বন্ধনে আবদ্ধ হয়েছে তখন তাদেরকে কি বলবো আমরা? আন্তঃনিউক্লিয়ার বন্ধন। মানে একটা পরমাণু নিউক্লিয়াসের সাথে আরেকটা নিউক্লিয়াসের বা পরমাণুর যে বন্ধন গঠন প্রক্রিয়া সেটা। আচ্ছা, তাহলে তাদের মধ্যে এই যে এখানে খেয়াল করো, তাহলে নিউক্লিয়াস থেকে এই যে দূরত্বটা সেটাকে আমরা কি বলবো? ধাতব বন্ধন, মানে ধাতব ব্যাসার্ধ। অর্থাৎ নিউক্লিয়াস থেকে তারা যে অঞ্চলে মানে যে জায়গাটাতে বন্ধনে আবদ্ধ হয়েছে সেটাকে আমরা কি বলবো? ধাতব বন্ধন। তাহলে সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন আশা করি বুঝতে পারছো। এখন আমাদেরকে গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায়ভিত্তিক সম্পর্ক এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি যে আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে, আয়নীকরণ শক্তি, তড়িৎ ক্রিয়াত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এই পরমাণুর আকারের সাথে অনেকটাই কানেক্টেড। আচ্ছা, ধরো একটা গ্রুপ নিছো, গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1 এ ধাতুগুলা কি? হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে তোমার গ্রুপ 1 এর ধাতুসমূহ। আচ্ছা, হাইড্রোজেনকে আমরা ধাতু বলি না, কিন্তু গ্রুপ 1 এ কেন রাখি আমরা? কারণ হাইড্রোজেনের বৈশিষ্ট্য দেখো যে এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে, বাকি যে পরমাণুগুলো আছে এখানে তাদের কক্ষপথেও কিন্তু একটা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে ক্ষার ধাতুসমূহের বৈশিষ্ট্যের সাথে একটা মিল আছে। আবার হাইড্রোজেন কিন্তু একটা অধাতু, যেমন গ্রুপ নাম্বার 17 যেটাকে আমরা বলি, যেমন হ্যালোজেন ধাতুর গ্রুপ, সেই হ্যালোজেন ধাতুর গ্রুপে কিন্তু তোমার যে বৈশিষ্ট্য তাদের একটা করে ইলেকট্রনের ঘাটতি আছে, এই হাইড্রোজেনের একটা ঘাটতি আছে। তাহলে এর বৈশিষ্ট্য কিন্তু গ্রুপ নাম্বার 17 সাথেও মিলে যায়। কিন্তু আমরা একে গ্রুপে একে কেন জায়গা দিতেছি? একে জায়গা দেওয়ার কারণ হচ্ছে যে তাদের হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম হচ্ছে তোমার ক্ষার ধাতুসমূহের ধর্মের সাথে মিলে যায়। আচ্ছা, তাহলে আমরা হাইড্রোজেনকে বাদ দিয়ে যদি বিবেচনা করি, মনে করো হাইড্রোজেন নাই, বাকি যে পরমাণুগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক একটা সম্পর্ক নিলাম আমরা, বা একটা গ্রুপ নিলাম। এবার মনে করো 3 নম্বর পর্যায়ে
তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে, ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আচ্ছা, এখন এই যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক সম্পর্ক দুইটা আমরা একসাথেই দেখার চেষ্টা করব, যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি ধরনের সম্পর্ক পরিবর্তন হয় এবং বাম থেকে ডানে গেলে কি ধরনের সম্পর্কে পরিবর্তন হয়। আমরা যদি একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই, খেয়াল করলে দেখতে পারবা যে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, এর হচ্ছে কত 19, এইভাবে আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে এদের কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অবশ্যই কি কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ তাদেরকে জায়গা দিতে হবে। যদি জায়গা দিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই কক্ষপথের সংখ্যা বৃদ্ধি করতে হবে। যেমন ধরো লিথিয়ামের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথ, তাহলে এই কক্ষপথে তোমার 2টা ইলেকট্রন, এই কক্ষপথে 1টা ইলেকট্রন। সোডিয়ামের ক্ষেত্রে এই হচ্ছে 3 নম্বর কক্ষপথ। পটাশিয়ামের 4টা, তাহলে 4টা কক্ষপথ এখানে রাখা কষ্ট, তবু চেষ্টা করি। এটা কিন্তু আরো বড় হবে, তাই না? 4টা কক্ষপথ যেহেতু, তাহলে আকার তাহলে কি অবশ্যই বড় হবে। তাহলে এর হচ্ছে 11টা ইলেকট্রন, এর হচ্ছে 19টা ইলেকট্রন। দেখো কক্ষপথের সংখ্যা কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাইতেছে। তার মানে আমি বুঝতেই আছি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে কি পরমাণুর আকার বৃদ্ধি পায়। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আচ্ছা, এবার পর্যায়ভিত্তিক সম্পর্কটা যদি আমরা একটু দেখি, যে পর্যায়ভিত্তিক সম্পর্কে কি বলা আছে, যে সোডিয়ামের হচ্ছে 11, এর হচ্ছে 12, এর হচ্ছে 13, 14, 15, এগুলোর ইলেকট্রন বিন্যাস করলে দেখবা তুমি 2, 8, 2, এটা হবে তোমার 2, 8, 3, এটা হবে 2, 8, 4, এটা হবে 2, 8, 5। একটা জিনিস খেয়াল করে দেখো যে তাদের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কক্ষপথের সংখ্যা কিন্তু ইন্টারেস্টিংলি বৃদ্ধি পাচ্ছে না। তাদের 3 নাম্বার কক্ষপথের মধ্যেই আস্তে আস্তে কিন্তু ইলেকট্রন সংখ্যার ভেরি করতেছে। দেখো এখানে ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষপথে 2টা, অ্যালুমিনিয়ামের 3টা, এর 4টা, এর 5টা, তার মানে সবাই কিন্তু 3 নাম্বার কক্ষপথেই আছে। তাহলে 3 নাম্বার কক্ষপথে যদি থাকে তাহলে কি বোঝা যাচ্ছে, যে নিউক্লিয়াস থেকে, এটা ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস, এটা ধরো ম্যাগনেসিয়ামের আকার, তাহলে ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা আছে, 3টা, এর কয়টা আছে, 4টা। তাহলে এই নিউক্লিয়াস কর্তৃক এই 2টা ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ হবে, স্বাভাবিকভাবেই 3টা, 4টা, 5টা, বাকিদের ক্ষেত্রে আকর্ষণের পরিমাণ কিন্তু আরো বেশি হবে। যদি আকর্ষণের পরিমাণ বেশি হয়, তাহলে নিউক্লিয়াস কর্তৃক এদের আকর্ষণ যদি বেশি হয়, তাহলে কি আকার আস্তে আস্তে কি ছোট হয়ে আসবে না, চেপে আসবে না? অবশ্যই চেপে আসবে। তাহলে যেহেতু লেখাটা এরকম যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আমার ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায় না। কক্ষপথের সংখ্যা বৃদ্ধি না পাওয়ার কারণে নিউক্লিয়াস কর্তৃক সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলা বেশি আকর্ষিত হয়। কারণ কি, একই কক্ষপথের ভিতরে যখন তোমার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, তখন কিন্তু ইলেকট্রন মেঘের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। তো যত বেশি ঘনত্ব বৃদ্ধি পাবে, তত নিউক্লিয়াস কর্তৃক এদের কিন্তু আকর্ষণ বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হলে এদের আকার কি হবে, আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তাহলে আমি বাম থেকে যদি ডান দিকে যাই, তাহলে আকারের ক্রমটা কিরকম হবে, সোডিয়ামের আকার সব থেকে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এরকম। আবার উপর থেকে নিচের দিকে গেলে অবশ্যই এরকম। চিহ্নটা ঠিক না, তো দিলাম আর কি। মানে উপর থেকে তুমি যদি নিচের দিকে যাও, তাহলে কিন্তু পরমাণুর আকার আস্তে আস্তে বৃদ্ধি হবে। এই একটা কনসেপ্ট কাজে লাগাই আমরা দেখব পরবর্তীতে বাকি যে আমাদের টপিকগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হচ্ছে। এসিতে সমস্যা হচ্ছে, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা পরমাণুর আকারটা বুঝতে পারলাম। এবার আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কে ফিরে যাই। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্কে আমি তোমাদের জন্য এই যে আগেই লিখে রাখছি সময় বাঁচানোর জন্য, যে এখানেও গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্ক আছে। আমরা গ্রুপ 1 নিয়ে কথাবার্তা বললাম, যে গ্রুপ 1 হচ্ছে তোমার খাট ধাতুর গ্রুপ। সেইখানে তাদের প্রত্যেকের যোজ্যতা স্তর যেটা আছে, যোজ্যতা স্তর বলতে সর্ববহিস্থ স্তর যেটা আছে, সেই স্তরে দেখবে একটা করে ইলেকট্রন বিদ্যমান। তো তারা কি করবে, সহজেই কিন্তু ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবারই লাস্ট কক্ষপথে কিন্তু একটা করে ইলেকট্রন বিদ্যমান। তো তারা সহজেই কি করবে, একটা করে ইলেকট্রন ত্যাগ করে তারা বন্ধনে আবদ্ধ হবে। এখন এই যে একটা করে ইলেকট্রন আছে, তারা কিন্তু সহজেই ত্যাগ করবে। কারণ কি,
তোমার যখন আকার আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন কিন্তু লাস্ট কক্ষপথের ওই যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কিন্তু আকর্ষণ কিন্তু কম থাকবে, তাহলে তারা সহজেই কি ত্যাগ করবে। এই কারণে ধাতুগুলো কিন্তু সাধারণত কি হয়, নরম হয় এবং তাদের গলনাঙ্ক দেখবে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। এই যে দেখো গলনাঙ্ক, তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও দেখবে আস্তে আস্তে কিন্তু গলনাঙ্ক কি আস্তে আস্তে কমে আসতেছে। কেন কমে আসতেছে? তাদের লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করাইতে আমার বেশি শক্তি খরচ হচ্ছে না। যদি আমার বেশি শক্তি খরচ লাগতো তাহলে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বৃদ্ধি পাইতো। এটা আমরা পর্যায় ভিত্তিক সম্পর্কে দেখব। তাহলে গ্রুপ ভিত্তিক সম্পর্কে কি দেখলাম, যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উপর থেকে নিচের দিকে কমে। তাহলে উপর থেকে নিচের দিকে কমে, কারণ হচ্ছে তাদের যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা আছে সেটা নিউক্লিয়াস থেকে অধিক দূরত্বে অবস্থান করে, যার ফলে নিউক্লিয়াস কর্তৃক ওই ইলেকট্রনটার প্রতি আকর্ষণ কিন্তু কম হয়। তাহলে এটা হচ্ছে আমার গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তাহলে পর্যায় ভিত্তিক সম্পর্কটা কি হবে? পর্যায় ভিত্তিক সম্পর্ক হচ্ছে তোমার একই পর্যায়ে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও তখন খেয়াল করে দেখবা যে ওই যে আকারের বৈশিষ্ট্য দিয়েই বলি যে পরমাণুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু কক্ষপথের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তাহলে কক্ষপথের সংখ্যা বৃদ্ধি না পাওয়ার কারণে তাদের আকারটা কিন্তু ছোট হবে। আকার ছোট হলে সেটা নিউক্লিয়াস কর্তৃক যে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে বা সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে সেইগুলোর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হওয়া মানে তাদের থেকে আমার ইলেকট্রন সরায় নিতে বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে বাম থেকে আমি যখন ডান দিকে যাব তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে যদি ধরি সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত এগুলা কিন্তু আস্তে আস্তে ধাতু থেকে অধাতুতে পরিণত হবে। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটা কিন্তু তোমার ধাতু। তারপরে সিলিকন, এটা একটা অপধাতু, অর্থাৎ ধাতুর বৈশিষ্ট্য প্রদর্শন করে অধাতুর বৈশিষ্ট্য প্রদর্শন করে। বাকি হচ্ছে ফসফরাস, সালফার, ক্লোরিন এই তিনটা হচ্ছে পিওর অধাতু। এই তিনটা হচ্ছে কি পিওর অধাতু, আর এই দুইটা হচ্ছে তোমার কি ধাতু। আর এটা হচ্ছে তোমার এই তিনটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে অপধাতু আর এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে খেয়াল করে দেখো বাম থেকে ডান দিকে গেলে তোমার ধাতু বৈশিষ্ট্য আস্তে আস্তে পরিবর্তন হয় কি অধাতুর বৈশিষ্ট্যে পরিণত হচ্ছে। তাহলে ধাতু থেকে যখন অধাতুতে যাবে, অধাতুর দিকে যাবে তখন কিন্তু তার ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি থাকবে, সে কিন্তু সহজে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না। যার কারণে আমি যদি এখান থেকে ইলেকট্রন ত্যাগ করাইতে চাই আমার অধিক পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তখন কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কমে, কিন্তু পর্যায়ভিত্তিক সম্পর্ক হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আমার পর্যায়ভিত্তিক অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ তাদের বৈশিষ্ট্যগুলো ধাতু থেকে আস্তে আস্তে অধাতুর বৈশিষ্ট্যে প্রবেশ করবে আর কি। তাহলে এই হচ্ছে আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের সম্পর্ক, এটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম। আচ্ছা, তাহলে বাকি দুইটা পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে আমরা কথাবার্তা বললাম, একটা হচ্ছে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আর একটা হচ্ছে পরমাণুর আকার। তারপর খেয়াল করে দেখবা আমি বললাম যে পরমাণুর আকার কিন্তু এটার সাথে কানেক্টেড। এরকমভাবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎচুম্বকতা যখন আমরা পড়বো তখনও দেখবা যে এগুলো পরমাণুর আকারের সাথে কিন্তু রিলেটেড। তো পরীক্ষায় প্রশ্ন দেখবা যে বোর্ডে যখন পরীক্ষা দিবা তোমরা এই যে তৃতীয় চ্যাপ্টারটা দেখতেছো, এই তৃতীয় চ্যাপ্টারের থেকে 3টা কোশ্চেন হইতে পারে। যেমন ধরো সংকরায়ন থেকে এক সেট হয়, এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে এক সেট দিয়ে দিতে পারে, অথবা একটা গ হ একটা দিল, বাকি অন্য জায়গা থেকে ক খ মিলে একটা সেট করে দিল। আর হচ্ছে আমরা ব্লক ভিত্তিক যে সম্পর্কগুলো পড়ছিলাম সেইখান থেকে এক সেট হওয়ার সম্ভাবনা আছে। আরও কিছু টপিক আছে তোমাদের, যেমন পোলারিটি, পোলারায়ন, সেইখান থেকেও কানেক্টেড করে তোমার এই সম্পর্কগুলো কিন্তু মানে এক সেট কোশ্চেন হয়ে যেতে পারে এখান থেকে। সো এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। 19-ও যখন পরীক্ষা দিচ্ছ দেখবা যে পর্যায় সারণী থেকে ম্যাক্সিমাম টাইম এই কোশ্চেন হয়েছে। আর এই কেমিস্ট্রিগুলা মানে এই টপিকগুলো সবসময় মানে যে কোনো অধ্যায় পড়তে যাও তোমার এই আইডিয়াগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। ভিতর থেকে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই পর্যায়ভিত্তিক ধর্মগুলো বুঝতে হবে এবং প্রত্যেকটা পরমাণুর যে নেচার, তারা কিভাবে আচরণ করে সেই কারণেই সেই বিষয়গুলো বুঝতে হলেও কিন্তু আমাদের এই ধর্মগুলো জানার প্রয়োজন, ঠিক আছে। তাহলে পর্যায় সারণী অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সামনের দিকে আগাই, দেখি কি বলা আছে এদিকে। পর্যায়ভিত্তিক সম্পর্ক, গ্রুপভিত্তিক সম্পর্ক এগুলো আমরা পড়ছি। আচ্ছা, এবার হচ্ছে পরমাণু যোজ্যতা। পরমাণু যোজ্যতা জিনিসটা কি? যোজ্যতা শব্দের অর্থ হচ্ছে বন্ধন গঠন করার ক্ষমতা, এটা আমরা জানি। যোজ্যতা শব্দের অর্থ হচ্ছে বন্ধন গঠন করার ক্ষমতা। তাহলে যার যোজ্যতা যত বেশি তার বন্ধন গঠন করার ক্ষমতাও কিন্তু তত বেশি। তাহলে যার যোজ্যতা যত বেশি তার বন্ধন গঠন করার ক্ষমতাও তত বেশি। এখন খেয়াল করো, আর দুই ধরনের যোজ্যতা আছে, যেমন হচ্ছে আমরা বলি অক্সিজেন যোজ্যতা, হাইড্রোজেন যোজ্যতা। মানে কথাটা হচ্ছে যে কোনো পরমাণুর অক্সিজেনের সাথে বন্ধন গঠন করার
করার ক্ষেত্রে যে যোজ্যতা প্রদর্শন করে সেটা হচ্ছে তার অক্সিজেন যোজ্যতা। আবার কোনো পরমাণু হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করার সময় যে যোজ্যতা প্রদর্শন করে সেটা হচ্ছে তার হাইড্রোজেন যোজ্যতা। যেমন পর্যায় ভিত্তিক একটা সম্পর্ক যদি দেখি আমরা, 3য় নম্বর পর্যায়ের ক্ষেত্রে যেমন সোডিয়ামের তোমার অক্সাইড হচ্ছে এত, ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, Cl2O7। আচ্ছা, এই প্রত্যেকটার ক্ষেত্রে খেয়াল করে দেখো এইখানে যোজ্যতা কিন্তু আস্তে আস্তে কি পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা পরমাণুর যোজ্যতা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আর হচ্ছে 7। তাহলে অক্সিজেনের সাথে যখন বন্ধন গঠন করছে তাদের চার্জ দেখো আস্তে আস্তে কিন্তু বাম থেকে ডান দিকে চার্জের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইছে, তার মানে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করছে সবাই। অর্থাৎ বাম থেকে ডান দিকে তুমি যখন যাবা তাদের যোজ্যতা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। তাহলে পরমাণুর যোজ্যতা বলতে আমরা কি বুঝলাম, যে বন্ধন গঠন করার ক্ষমতা। এই ক্ষেত্রে হাইড্রোজেন যোজ্যতাও হইতে পারে, অক্সিজেন যোজ্যতাও হইতে পারে। অক্সিজেন যোজ্যতা হচ্ছে অক্সিজেন পরমাণুর সাথে যে কোনো পরমাণুর বন্ধন গঠন করার ক্ষমতাকে আমরা কি বলি, পরমাণুর যোজ্যতা। আচ্ছা, ওকে, এবার আমরা একটু আয়নীকরণ শক্তি নিয়ে কথাবার্তা বলি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এইখান থেকে তোমার প্রশ্ন হইলে এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন হয়। তাহলে প্রথমে আমরা আগে সংজ্ঞাটা একটু দেখি কি বলছে, যে গ্যাসীয় অবস্থায়, লাইনগুলো খেয়াল করে দেখো যে গ্যাসীয় অবস্থায় অবশ্যই তুমি যখন এটাকে ইলেকট্রন ত্যাগ করাবা অবশ্যই সেটাকে কিসে নিতে হবে, গ্যাসীয় অবস্থায়, কঠিন অবস্থায় পারবা না। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে, মানে একটি করে ইলেকট্রন ত্যাগ করাইতে সরিয়ে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ধনাত্মক আয়নে পরিণত করতে বা ক্যাটায়নে পরিণত করতে তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। সহজ কথায় বলতে গেলে এই যে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম নিলাম, এই দুইটা হচ্ছে তোমার খাদ ধাতু, এটা হচ্ছে মৃৎ খাদ ধাতু। এরা ধরো একটা করে ইলেকট্রন ত্যাগ করছে, এ ধরো একটা করে ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি পরিণত হবে, সোডিয়াম প্লাস, এ হবে তোমার পটাশিয়াম প্লাস, এ হবে ম্যাগনেসিয়াম প্লাস। এখন তারা যে প্রত্যেকেই একটা করে ইলেকট্রন ত্যাগ করলে এরা কি অবস্থায় আছে, অবশ্যই গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাস, এরা সবাই গ্যাসীয় অবস্থায় আছে। এই যে গ্যাসীয় অবস্থায় প্রত্যেকটা পরমাণু একটা করে ইলেকট্রন ত্যাগ করায় বা একটা করে ইলেকট্রন সরিয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা কি বলবো, আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তির মান এই যে দেখো প্রথমে তারা একটা করে ইলেকট্রন ত্যাগ করছে, এটাকে আমরা বলি প্রথম আয়নীকরণ শক্তি। মানে প্রথমবার একটা ইলেকট্রন ত্যাগ করতে চাও যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আমরা বলি প্রথম আয়নীকরণ শক্তি। সোডিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তিকে আমরা ধরি 496 কিলো জুল পার মোল। পটাশিয়াম হচ্ছে তোমার 419 মেবি কিলো জুল পার মোল, আর এটা হচ্ছে তোমার 738 মোস্ট প্রবাবলি কিলো জুল পার মোল। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায়, যে প্রত্যেকটা গ্যাসীয় অবস্থায় আছে, তারপর এক মোল করে ইলেকট্রন ত্যাগ করায় এক মোল ধনাত্মক ক্যাটায়নে পরিণত করতে আমার যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা কি বলবো, আয়নীকরণ শক্তি। তাহলে এবার খেয়াল করে দেখো এদের যদি এবার আরেকটা করে ইলেকট্রন তুমি ত্যাগ করো, এটা তো প্রথম আয়নীকরণ শক্তি, আরেকটা করে ইলেকট্রন যদি ত্যাগ করাতে যাও তখন তাকে আমরা কি বলবো, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তখন কি ঘটবে, যে সোডিয়াম প্লাস যেটা ছিল তোমার এই যে সোডিয়াম প্লাস, এইখান থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করো, ত্যাগ করাইলে তোমার Na2+, এটা হবে তোমার ম্যাগনেসিয়াম 2+। আচ্ছা, এই ক্ষেত্রে ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই ত্যাগ করে কিন্তু নিয়নের মতো আকৃতি লাভ করছে অলরেডি, কারণ তার 10টা ইলেকট্রন আছে এইখানে। এও কিন্তু তোমার কিসের মতো আকৃতি লাভ করছে, আর্গনের মতো আকৃতি লাভ করছে, তার ইলেকট্রন সংখ্যা আছে তোমার 18। এখন এরা যেহেতু নিষ্ক্রিয় মৌলের মতো আকৃতি লাভ করছে, স্বাভাবিকভাবেই তাদের থেকে তুমি যদি ইলেকট্রন ত্যাগ করাইতে চাও তোমার হিউজ পরিমাণ শক্তির দরকার, ঠিক আছে।
এবং বাস্তবিক ক্ষেত্রে সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম প্লাস এদের ক্যাটায়ন আরেকটা ইলেকট্রন ত্যাগ করার সক্ষমতা প্রদর্শন করে না। এটা একটা তাত্ত্বিক বিষয় যে যদি ত্যাগ করতো তাহলে ত্যাগ করে কিসে প্রকাশ পাইতো, Na2+ আর পটাশিয়াম 2+। তার মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এই যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বুঝতেই পারতেছো, যেহেতু তারা নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাদের থেকে যদি স্টেবল অবস্থা থেকে যদি তুমি আনস্টেবল করতে যাও অবশ্যই তোমার অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে এখান থেকে বোঝার বিষয় হলো যে প্রথম আয়নীকরণ শক্তির তুলনায় দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানে 738, এখানে অলমোস্ট 1450। তাহলে দেখো দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। পটাশিয়ামের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি 3051 কিলোজুল পার মোল। ঠিক আছে, এরকমভাবে তুমি খেয়াল করে দেখো যে প্রথম আয়নীকরণ শক্তির তুলনায় দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কিন্তু অনেক বেশি। এটাই হচ্ছে বোঝার বিষয় আমার। আচ্ছা, ম্যাগনেসিয়াম স্বাভাবিকভাবে তার যে কোনো যৌগ গঠনের সময় তুমি দেখবা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রনই ত্যাগ করে, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথাই যদি তুমি ধরো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানেও কিন্তু ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে তাই এটা স্বাভাবিক বৈশিষ্ট্য যে সে যৌগ গঠন করার সময় ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। ঠিক আছে, এর জন্য তুলনামূলকভাবে এই দুইটা থেকে তুলনামূলকভাবে কিন্তু তার দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কিন্তু কম। তাই প্রথম আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তি সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এখন এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যে আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। এটার ক্ষেত্রে গ্রুপ ভিত্তিক সম্পর্ক আছে এবং হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্ক আছে। আচ্ছা, গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক সম্পর্ক এই বিষয়টা আমরা একটু বুঝি। গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে তুমি দেখো আমরা একটা গ্রুপ নিয়ে আলোচনা করি, যেমন ধরো গ্রুপ 1, তাহলে লিথিয়াম থেকে কি পর্যন্ত, তোমার ধরো এখানে সিজিয়াম পর্যন্ত নিচ্ছি আমি। তাহলে উপর থেকে তুমি যখন নিচের দিকে যাবা খেয়াল করে দেখো তো পরমাণুর আকার কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে না? অবশ্যই পরমাণুর আকার বৃদ্ধি পাবে, কারণ ইলেকট্রনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরমাণুর আকার বড় হবে। পরমাণুর আকার যত বড় হবে লাস্ট কক্ষপথের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কি আস্তে আস্তে কমবে না? অবশ্যই আস্তে আস্তে লাস্ট কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু কমবে। তাহলে আকর্ষণ যদি কমে তাহলে তার ত্যাগ করার প্রবণতা কি? সে সহজে ত্যাগ করার প্রবণতা দেখাবে। তাহলে উপর থেকে তুমি যখন নিচের দিকে যাবা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পাবে, যার দরুন সে সহজেই কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ফলে তার আয়নীকরণ শক্তির মান তুলনামূলকভাবে কি হবে? কমবে। তাহলে গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে উপর থেকে নিচের দিকে যখন তুমি যাবা তখন তার আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। এবার হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম, এটাও কিন্তু পরমাণুর আকারের সাথে রিলেটেড। কি বলছিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যখন আমি যাব তখন পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হবে। আচ্ছা, পরমাণুর আকার ছোট হওয়া মানে কি? যে লাস্ট কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হবে। তখন তুমি যদি তার থেকে ইলেকট্রন ছুটাইতে চাও বা তার থেকে দূরে সরাইতে চাও তখন তোমাকে কি বেশি এনার্জি দিতে হবে। বেশি এনার্জি দেওয়া মানে তার আয়নীকরণ শক্তির মান কিন্তু বেড়ে যাবে। যেহেতু বাম থেকে ডান দিকে গেলে যেমন সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত 3 নাম্বার পর্যায়ে নিয়ে কথা বলি আমরা। সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত বাম থেকে যতই তুমি ডান দিকে যাবা ততই কি পরমাণুর আকার কিন্তু হ্রাস পাবে। পরমাণুর আকার হ্রাস পাওয়া মানে সেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের প্রতি কি বেশি আকর্ষিত হবে, নিউক্লিয়াস করতে বেশি আকর্ষিত হবে। যেহেতু বেশি আকর্ষিত হবে তাহলে তার থেকে এক মোল ইলেকট্রন সরাইতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে। এর কারণে আয়নীকরণ শক্তির মান কিন্তু আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে। এটাই বলছে যে উপশক্তি স্তর বৃদ্ধি পায়। উপশক্তি স্তর বৃদ্ধি পাওয়া মানে কি? এই যে খেয়াল করে দেখো 281 এটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম দেখো 282, আবার আস্তে আস্তে এইদিকে ফসফরাস নিয়ে ফেলে একবারে, তাহলে 285 হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করো এটা কি হবে বলো তো? 1s2 2s2 2p6 3s2 3p তোমার হবে কত? 3p3। আচ্ছা, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে 3s1 পর্যন্তই কিন্তু শেষ, এটা আবার 3s2 পর্যন্তই শেষ। তাহলে দেখো আস্তে আস্তে যখন যাইতেছো তখন 3s থেকে 3p পর্যন্ত গেছে, এটা একটা উপশক্তি স্তর বৃদ্ধি পাইল না? তাহলে উপশক্তি স্তর বৃদ্ধি পাওয়া মানে কি? ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাইছে। ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাইছে বিধায় তো উপশক্তি স্তর বৃদ্ধি পাইছে, যার কারণে নিউক্লিয়াস কর্তৃক এটাকে বেশি আকর্ষিত হবে। তাহলে এটা থেকে ইলেকট্রন একটা ছুটাইতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে। যদি বেশি শক্তির প্রয়োজন হয় তাহলে তার আয়নীকরণ শক্তির মান কি হবে? বৃদ্ধি পাবে। সহজ। এবার হচ্ছে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক সুস্থিতির কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কের কিছু ব্যতিক্রম ঘটে। এই জিনিসটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আমরা যখন 2019 সালে পরীক্ষা দিই তখন এইখান থেকে এই ট্রিকে একটা কোশ্চেন আসছিল যেটা পরীক্ষায় সুন্দরভাবে ভুল করে আসছিলাম। ঠিক আছে, তো ভুল করা যাবে না তোমাদের, এই ভুলটা একটু ধরাই দিচ্ছি যে এটা ব্যতিক্রম কি কি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবা। এটা সামনেও একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, সেই প্রশ্ন যখন ব্যাখ্যা করবে তখনও বুঝতে পারবা। তো একটু বলি, যেমন ধরো
ম্যাগনেসিয়াম আর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, এই দুটার ইলেকট্রন বিন্যাস করি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি পাবা? 1s2 2s2 2p6 3s2। আর এটার ইলেকট্রন বিন্যাস করলে কি পাবা? 3s2 3p হচ্ছে 1। আচ্ছা, এই হলো তোমার ইলেকট্রন বিন্যাস। ওকে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দশ আর 3 হচ্ছে 13। এখন খেয়াল করে দেখো তো, এইখানে যে px1 আছে আর এইখানে আছে তোমার py0, এটা হচ্ছে তোমার pz0। পর্যায় সারণীতে তুমি যখন বাম থেকে ডান দিকে যাবো, আমরা বলছিলাম যে আয়নীকরণ শক্তির মান কিন্তু তোমার কি হয়? আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে বৃদ্ধি পায়। হ্যাঁ, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি পাওয়ার পর হুট করে কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে দেখবা আয়নীকরণ শক্তির মান আস্তে করে কমে গেছে। কেন কমে গেছে? এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম তিনটা দেখতেছো না? এই তিনটার মধ্যে এই সোডিয়ামের আছে তোমার একটা, ম্যাগনেসিয়ামের এস অরবিটালে আছে কয়টা? দুইটা, আর অ্যালুমিনিয়ামের আছে কয়টা? তিনটা। তাহলে এইটা যখন বাম থেকে ডান দিকে যাবে, আমার ক্রমটা হওয়ার কথা ছিল কি? যে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, তারপর অ্যালুমিনিয়াম। এটাই হওয়ার কথা ছিল না স্বাভাবিকভাবে, যে আমার আয়নীকরণ শক্তির মান এই তিনটার মধ্যে অ্যালুমিনিয়ামের বেশি হবে। কিন্তু ইন্টারেস্টিংলি অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান ম্যাগনেসিয়ামের থেকে কম। অর্থাৎ ক্রমটা হবে তোমার মূলত এরকম: সোডিয়াম, অ্যালুমিনিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এর একটাই কারণ, সেটা হচ্ছে তোমার এই যে এস অরবিটালটা দেখতেছো না ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, এই যে এস অরবিটালটা দেখো পূর্ণ অবস্থায় আছে। ঠিক আছে, এস অরবিটাল পূর্ণ অবস্থায় আছে মানে কি? এটা বেশি সুস্থিতিশীল তুলনামূলকভাবে, কাঠ থেকে অ্যালুমিনিয়ামের থেকে তুলনামূলকভাবে এটা বেশি সুস্থিতিশীল। এটার পি অরবিটালে একটা ইলেকট্রন আছে, এটার এস পূর্ণ। তাহলে এর সৌরবহিস্থ যেটা উপশক্তি স্তর বা কক্ষপথে যেটা উপশক্তি স্তর, সেটা হচ্ছে পি। এটা কিন্তু পূর্ণ নাই। এটা যদি তোমার পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, এটা যদি 3 হইতো তখন কিন্তু আবার এটা মোটামুটি সুস্থিতিশীলতা প্রদর্শন করতো। কিন্তু অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটো যদি তুমি তুলনা করো, খেয়াল করে দেখবা যে ম্যাগনেসিয়াম তুলনামূলকভাবে বেশি সুস্থিতিশীল। কারণ হচ্ছে তার এস উপশক্তি স্তরটা কিন্তু পূর্ণ অবস্থায় আছে। ঠিক আছে, আমাদের এই যে পয়েন্টটা দেখো যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালে যুক্ত পরমাণুর সুস্থিতিশীল কারণে ইলেকট্রন বিন্যাসে সামান্য ত্রুটি ঘটে। তাহলে মূলত ইলেকট্রন বিন্যাস সঠিক হচ্ছে তোমার কোনটা? ইলেকট্রন বিন্যাস সঠিক হচ্ছে এটা। এই যে আমরাও পরীক্ষার মধ্যে পার্টিকুলারলি আমি এই জিনিসটা করে আসছিলাম পরীক্ষায়, যার কারণে একটা গ নাম্বারের কোশ্চেন পুরোটাই ভুল। ঠিক আছে, তো এই ভুলগুলো করা যাবে না, বুঝতে হবে আমাদের। এই যে সোডিয়াম, তারপরে হবে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। এই কাহিনীটা 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রেও ঘটে, যেমন হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে। দেখো বেরিলিয়াম বোরন কথা যদি দেখো, এই যে বোরনের হচ্ছে তোমার 5, 1s2 2s2 আর হচ্ছে তোমার 2p1। আবার বেরিলিয়াম দেখো তুমি, এটা হচ্ছে 4, 1s2 2s2। তাহলে এটার 2 নম্বর কক্ষপথে 3টা আছে, আর এটা 2s2 2টা আছে। দেখো তাহলে এস অরবিটালটা কি পূর্ণ অবস্থায় আছে না? আর এই যে বোরনের ক্ষেত্রে দেখো, বোরনের ক্ষেত্রে এসটা পূর্ণ ঠিক আছে, কিন্তু পি কিন্তু অর্ধপূর্ণও নাই, পূর্ণ অবস্থাও নাই। তাহলে এই দুটার মধ্যে তুলনামূলকভাবে বেশি সুস্থিতিশীল কে? অবশ্যই বেরিলিয়াম। তাহলে বোরনের থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান কিন্তু কি হবে? বেশি হবে। তাহলে আমরা যদি 2 নম্বর পর্যায়েরও কি করি, 2 নম্বর পর্যায়ে যদি ক্রমটা লিখি, তাহলে কিন্তু এরকম হবে, যেমন হচ্ছে লিথিয়াম, তারপরে হবে তোমার কি বোরন, তারপরে হচ্ছে কি বেরিলিয়াম। বেরিলিয়ামকে আগে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি, যে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সুস্থিতিশীল কারণে, অধিক সুস্থিতিশীল কারণে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম কিন্তু ঘটতে পারে। বুঝতে পারলা? এই হলো কাহিনী। আচ্ছা, গেল। এবার আমরা একটু আগাই সামনের দিকে, দেখি কি আছে। আচ্ছা, এই যে বলতে বলতে চলে আসছে, দেখো বোরনের আয়নীকরণ শক্তির মান কেন বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি, আচ্ছা বোরনের আয়নীকরণ শক্তি এত, কিন্তু বেরিলিয়ামের কেন বেশি? এই যে দেখো, এটার হচ্ছে 800, এটার হচ্ছে 800, আর ওইটার কত দেখলা? এটার হচ্ছে 899। তাহলে বাড়ছে কার? বেরিলিয়ামের বাড়ছে। বাড়ার কথা ছিল কার? বোরনের।
কিন্তু বাড়ে নেই কিসের জন্য? কারণ বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখলাম যে এটা বেশি সুস্থিতিশীল 1s2 2s2, এটার s অরবিটালটা পূর্ণ অবস্থায় আছে, এর জন্য এটা কিন্তু তুলনামূলকভাবে বোরনের থেকে বেশি সুস্থিতিশীল, যার কারণে এইখান থেকে ইলেকট্রন ছুটাইতে গেলে আমার বেশি শক্তির প্রয়োজন হবে। আর এটা হচ্ছে 2p1, এটাই হচ্ছে মূলত কারণ, আর কোনো কারণ নেই। তাহলে এটা খুবই সিম্পল, বই থেকে পড়ে সুন্দর মতো এইটুকু ব্যাখ্যা দিলেও হয়ে যাবে যে বোরন এবং বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই যে বোরনের যে লাস্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাস সেইখান থেকে 2s2 অর্থাৎ s উপশক্তি স্তরটা পূর্ণ অবস্থায় আছে, কিন্তু বোরনের s অরবিটালটা s উপশক্তি স্তরটা পূর্ণ অবস্থায় থাকলেও p উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ বা পূর্ণ কোনো অবস্থাতেই নাই। তাহলে বোরন এবং বেরিলিয়ামের মধ্যে তুলনামূলকভাবে বোরন বেশি সুস্থিতিশীল, কারণ হচ্ছে ওই একটাই, কারণ s উপশক্তি স্তরটা কি আছে? পূর্ণ অবস্থায় আছে। তাহলে এই দুইটার মধ্যে ইলেকট্রন ত্যাগ করাইতে বেরিলিয়ামের বেশি শক্তির প্রয়োজন হবে, যার কারণে তার আয়নীকরণ শক্তির মান বোরনের আয়নীকরণ শক্তির মানের থেকে কিন্তু বেশি। এই যে দেখো, একটা 899 আর একটা হচ্ছে 800 কিলোজুল পার মোল। অথচ স্বাভাবিক নিয়মে কার বেশি হওয়ার কথা ছিল? স্বাভাবিক নিয়মে কিন্তু বোরনের বেশি হওয়ার কথা ছিল। আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু সামনের দিকে আগাই। এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খ নাম্বারও দিতে পারে, গ হয়েও মাঝে মাঝে দিয়ে দেয়। অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অপেক্ষা কেন কম? এটা আয়নীকরণ শক্তির যে তোমার সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এটা আমরা ইলেকট্রন বিন্যাসটাকে করি। যেমন আছে নাইট্রোজেন, এটা হচ্ছে 7, 2p3, তার মানে ভেঙে দিই 2px1 দেখো আমাদের ওই আগের কনসেপ্ট যে উপশক্তি স্তর সমূহ অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকলে তারা বেশি সুস্থিতিশীল। এই দুইটার মধ্যে তুমি খেয়াল করে দেখো যে এটার পি উপশক্তি স্তরটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ তার 3টা ইলেকট্রন বিদ্যমান। পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, তার মধ্যে আছে তার 3টা, তার মানে এটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় আছে। কিন্তু অক্সিজেনের খেয়াল করে দেখো, এই অক্সিজেনের ক্ষেত্রে তোমার পি উপশক্তি স্তরে 4টা ইলেকট্রন বিদ্যমান। যেমন পি এক্স এর যদি একটা ইলেকট্রন থাকতো তাহলে এটাও কিন্তু তোমার নাইট্রোজেনের মতোই বৈশিষ্ট্য কিন্তু প্রদর্শন করতো, কিন্তু এইখানে অক্সিজেনের ইলেকট্রন কয়টা আছে? পি উপশক্তি স্তরে 2টা। তাহলে তুলনামূলকভাবে কে বেশি সুস্থিতিশীল? অবশ্যই নাইট্রোজেন বেশি সুস্থিতিশীল। তাহলে নাইট্রোজেন বেশি সুস্থিতিশীল হওয়ার কারণে তার আয়নীকরণ শক্তির মান কিন্তু অক্সিজেনের তুলনায় বেশি। কারণ কোনো কিছু সুস্থিতিশীল অবস্থা থেকে তাকে যদি আমি বিচ্যুতি ঘটাতে চাই তাহলে তাকে আমার বেশি শক্তি প্রয়োগ করতে হবে, এর জন্য তার আয়নীকরণ শক্তির মান কিন্তু বেশি। এবার এই অক্সিজেন থেকে যদি তুমি একটা ইলেকট্রন কোনোভাবে ছুটাইতে পারো তাহলে তার কিন্তু মানে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু নাইট্রোজেনের মতো হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন চলে গেলে তার লাস্ট কক্ষপথে কয়টা হবে? তখন লাস্ট কক্ষপথে ইলেকট্রন হয়ে যাবে কিন্তু একটা। যখন তুমি একটা ইলেকট্রন সরাবা তখন সেটা পরিণত হবে অক্সিজেন প্লাসে। এই অক্সিজেন প্লাসের ইলেকট্রন বিন্যাস আর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কিন্তু তখন কি হবে? একই রকম হবে। তখন কিন্তু আবার এই অক্সিজেন প্লাসটা সুস্থিতিশীলতা অর্জন করবে। তখনও সুস্থিতিশীলতা অর্জন করলেও নাইট্রোজেনের সুস্থিতিশীলতা অক্সিজেনের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে বেশি। এই সব কারণেই তোমার অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অপেক্ষা কিন্তু কম। তো মূল কারণ হচ্ছে সুস্থিতিশীলতা। এই জিনিসটা বুঝতে পারলেই হলো। তাহলে এই যে 3 নাম্বার কনসেপ্ট, 3 নাম্বার যে এটা ছিল আমাদের যে অরবিটাল সমূহ বা উপশক্তি স্তর সমূহ অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় বেশি সুস্থিতিশীলতা প্রদর্শন করে, যার কারণে তাদের আয়নীকরণ শক্তির মান তুলনামূলকভাবে বেশি হয়। এই হচ্ছে মূলত কারণ। আমাদের লাস্ট টপিক আজকে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার আয়নীকরণ শক্তির পুরোপুরি বিপরীত। আয়নীকরণ শক্তির সঙ্গে আমরা কি পড়ছিলাম? যে কোন গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করিয়ে তাকে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল ধনাত্মক ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলছিলাম আয়নীকরণ শক্তি। এবার আমরা দেখব যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকে একটি করে ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে বা ইলেকট্রন গ্রহণ করে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা বলবো কি? ইলেকট্রন আসক্তি। আচ্ছা, এখানে ঋণাত্মক আয়ন যুক্ত হবে আর কি, এটা ভুল হয়েছে লাইনটা। ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে ইলেকট্রনের প্রতি সে আসক্ত থাকবে। তাহলে যে পরমাণুগুলো ইলেকট্রনের প্রতি কি থাকবে? আসক্ত থাকবে।
তাহলে ধরো 17 নম্বর গ্রুপ হ্যালোজেন গ্রুপ, যেটাকে আমরা হ্যালোজেন গ্রুপ বলি। এখানে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা প্রত্যেকেই কিন্তু দেখো ইলেকট্রনের প্রতি কিন্তু আসক্তি প্রকাশ করে, তাই না? সবারই কিন্তু লাস্ট কক্ষপথে একটা করে ইলেকট্রনের ঘাটতি আছে। এটা 7টা, এটা হচ্ছে তোমার 2, 8, 7, ব্রোমিন হচ্ছে 35, বড় হবে অনেক, করলাম না। তাহলে প্রত্যেকেই কিন্তু একটা করে ইলেকট্রনের কি ঘাটতি প্রদর্শন করে। এরা যখন ইলেকট্রনের সাপ্লাই পায়, কখন সাপ্লাই পায়? যৌগ গঠন করার সময়। যখন সেই ইলেকট্রনের সাথে বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু প্রত্যেকেই ঋণাত্মক আয়নে পরিণত হয়। যেমন ফ্লোরিন একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে F- পরিণত হয়। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে Cl- পরিণত হয়। ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করে Br-, এটা হচ্ছে আয়োডাইড আয়ন। তাহলে এই যে প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক আয়নে পরিণত হইলো, এতে তোমার যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। পর্যায় ভিত্তিক সম্পর্ক, গ্রুপ ভিত্তিক সম্পর্ক বুঝতে হলে আমাদেরকে পরমাণুর আকার সম্পর্কে আবার জানা থাকতে হবে। তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পাইলে কি হয়? পরমাণুর আকার বৃদ্ধি পাইলে ইলেকট্রন আসক্তি কিন্তু হ্রাস পায়। ইলেকট্রন আসক্তি কেন হ্রাস পাবে? তোমার আকার যত বৃদ্ধি হবে তখন তোমার কিন্তু ত্যাগ করার প্রবণতা বাড়বে। যেমন গ্রুপ 1 এর ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা যখন, ওইটা কিন্তু এমনিতেই খাট ধাতুর গ্রুপ, ধাতুসমূহ এমনিতেই ইলেকট্রন কিন্তু ত্যাগ করার প্রবণতা প্রদর্শন করে। তো আকার যখন তোমার বৃদ্ধি পাবে, সৌরবহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু কি হবে? নিউক্লিয়াসের আকর্ষণ আস্তে আস্তে কিন্তু কমবে, যার দরুন তোমার ইলেকট্রনের প্রতি আসক্তিটা কিন্তু বৃদ্ধি পাবে না। বৃদ্ধি পাবে কি? মানে ইলেকট্রনের প্রতি আসক্তি কিন্তু কমবে আস্তে আস্তে। তো এই জিনিসটাই বলছে যে পরমাণুর আকার যত বৃদ্ধি পায় তত কিন্তু ইলেকট্রন আসক্তির মান কিন্তু হ্রাস পায়। এটা গ্রুপ 17 দিয়েও তুমি বোঝার চেষ্টা করো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে তুমি যখন নিচের দিকে যাবা তখন কিন্তু ইলেকট্রন আসক্তির মান কি? আস্তে আস্তে ইলেকট্রন আসক্তির মান কিন্তু হ্রাস পাবে। এই যে দেখো, যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এটি হচ্ছে 17 নম্বর গ্রুপে দেখা যায়। এই হ্যালোজেন গ্রুপে ইলেকট্রন আসক্তির ক্রম হলো, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের থেকে বেশি, তার থেকে ব্রোমিনের বেশি, তার থেকে কিন্তু আয়োডিনের বেশি। এখন প্রশ্ন হয় যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কেন ফ্লোরিনের থেকে বেশি? উল্টা হওয়ার কথা ছিল না, ক্রমটা হওয়ার কথা ছিল কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে তোমার কি? আয়োডিন। এই যে দেখো, যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তুমি প্রত্যেকটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, তুমি যখন উপর থেকে নিচের দিকে যাবা সবারই কিন্তু ইলেকট্রনের ঘনত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে তার তো আর ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করার দরকার নেই। তাহলে এই 4টার মধ্যে, মনে করো এই 4টার মধ্যে একটা ইলেকট্রনকে তুমি ছেড়ে দিছো, তাহলে কে সবার আগে গ্রহণ করবে? অবশ্যই সবার আগে গ্রহণ করবে তোমার কি? ক্লোরিন, তারপরে গ্রহণ করবে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। একটাই তো দিছো, 4 জনের তো আর গ্রহণ করা সম্ভব না। যদি মানে প্রায়োরিটি বেস করো তুমি, তাহলে সেই ক্ষেত্রে ক্লোরিনটা পাবে আর কি। কেন ক্লোরিন পাবে, কেন ফ্লোরিন পাইলো না? মানে এই দুইটার মধ্যে কেন ক্লোরিন আগে পাবে? একটাই কারণ, দেখো খেয়াল করে। আচ্ছা, এটা পরে আসতেছে, তখনও ব্যাখ্যা করবো আমরা। এটার যোজ্যতা স্তর হচ্ছে তোমার 2 নম্বর স্তর, আর ক্লোরিনের যোজ্যতা স্তর হচ্ছে তোমার 3 নম্বর স্তর। তাহলে উভয়েরই কিন্তু একটা করে ইলেকট্রনের দরকার, তাই না? তাহলে 2 নম্বর স্তরে 7টা ইলেকট্রন আছে, 3 নম্বর স্তরেও 7টা ইলেকট্রন আছে। 2 নম্বর স্তরের ধারণ ক্ষমতা 8টা, আর 3 নম্বর স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে 18টা। তাহলে এই ছোট একটা পরিসরের মধ্যে তোমার 7টা ইলেকট্রন থাকা মানে তার ইলেকট্রন বেগের ঘনত্ব কিন্তু অনেক বেশি। আর এই 3 নম্বর কক্ষপথ 2 নম্বর কক্ষপথের তুলনায় তুলনামূলকভাবে কি? অবশ্যই বড়। তাহলে তার জায়গাটাও বেশি। জায়গা যদি বেশি হয় তাহলে ইলেকট্রন সেখানে প্রবেশ করে সে রাখতে পারবে, তার এই এবিলিটি আছে। তাহলে এই দুইটার মধ্যে ইলেকট্রন বেগের ঘনত্ব কার বেশি? ফ্লোরিনের ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি। তাহলে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি হওয়ার কারণে সেই কিন্তু এই ক্লোরিনের তুলনায় প্রবণতা মানে ইলেকট্রনের প্রতি আসক্তি তুলনামূলকভাবে হালকা কম দেখাবে। এর জন্য এর যেহেতু ইলেকট্রন বেগের ঘনত্ব কম যোজ্যতা স্তরে, সেই ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ প্রদর্শন করবে, যার দরুন এই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু ফ্লোরিনের তুলনায় বেশি। এটা পরীক্ষার মধ্যে দেয়, প্রশ্ন দেয় এবং ছেলেবেলে এই জায়গাতেই ভুল করে। সো এই জায়গাটা ভুল করা যাবে না। ছোট একটা জিনিস, ট্রিকি একটা জিনিস একটু বুঝতে পারলেই হলো। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো যে কেন ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির পরিমাণ বেশি। আবার এই যে দেখো, গ্রুপ ভিত্তিক পর্যায় ভিত্তিক সম্পর্ক, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি আস্তে আস্তে বৃদ্ধি পায়। এইটার সম্পর্ক হচ্ছে তোমার ওই যে ধাতু থেকে যত তুমি অধাতুতে যাবা তখন কিন্তু তোমার কি হয়? ইলেকট্রনের প্রতি কিন্তু আসক্তি বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের চার্জ যখন বৃদ্ধি পাবে তখন কি হবে?
ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে যাও, দেখবা চার্জের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। চার্জের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া মানে তার ইলেকট্রনের প্রতি আসক্তি কিন্তু বেশি। এই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, পর্যায় ভিত্তিক সম্পর্ক গেল। এইখানে আমি যে ফ্লোরিন ক্লোরিন বললাম, সেই ফ্লোরিন ক্লোরিনেরও একটা প্রশ্ন আছে তোমাদের জন্য। ইলেকট্রন আসক্তির ভিত্তি দেখো, কোনো মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে সেই মৌলের জারণ ক্ষমতা তত বেশি হবে। এই জায়গাগুলো কিন্তু কনফিউজিং। জারণ ক্ষমতা কী জিনিস, বিজারণ ক্ষমতা কী জিনিস, সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে আমাদের। কোনো মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে তার জারণ ক্ষমতা বেশি হবে। জারণ ক্ষমতা মানে হচ্ছে অন্যকে জারিত করার ক্ষমতা, সে নিজে বিজারিত হবে। জারণ ক্ষমতা মানে হচ্ছে অন্যকে জারিত করার ক্ষমতা। অন্যকে জারিত করার ক্ষমতা। তাহলে অন্যকে জারিত করলে সে কি হবে, সে অবশ্যই নিজে বিজারিত হবে। তাহলে নিজে যে বিজারিত হয় তার নাম কি, তার নাম হচ্ছে জারক। যে বিজারিত হয় তার নাম হচ্ছে কি, জারক। আর যে জারিত হয় তার নাম হচ্ছে কি, বিজারক। এটা তোমরা জানো। তাহলে অন্যকে জারিত করার ক্ষমতা। তাহলে তুমি খেয়াল করে দেখো যে হ্যালোজেন মৌলসমূহ ইলেকট্রন আসক্তির মান বেশি, সেজন্য এরা জারক পদার্থ রূপে ক্রিয়া করে। 17 নম্বর গ্রুপের যতগুলো মৌল আছে সবাই কিন্তু ইলেকট্রনের প্রতি কম বেশি আকর্ষণ প্রদর্শন করে। কম বেশি মানে তাদের মধ্যে হয়তো কম বেশি আছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, কিন্তু তারা সবাই কিন্তু জারক রূপে কি করে, ক্রিয়া করে। তাহলে তাদের ইলেকট্রন আসক্তির মান যত বেশি, তার জারণ ক্ষমতা মানে সে জারক রূপে ক্রিয়া করার ক্ষমতা তার কি বেশি। কথাটা বুঝতে পারছো? আবার বলি, কোনো মৌল যখন ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ প্রদর্শন করবে তার মানে সেই ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হবে। ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে, নিজে বিজারিত হবে, কিন্তু অন্যকে কি করবে, অন্যকে কিন্তু জারিত করবে। তাহলে অন্যকে জারিত করা মানে অন্যকে জারণ করার ক্ষমতা। এই যে অন্যকে জারণ করার ক্ষমতা তত বেশি হবে। তাহলে হ্যালোজেন গ্রুপগুলোর মধ্যে ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি, সেজন্য এরা জারক পদার্থের রূপে ক্রিয়া করে। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এবার 2 নাম্বারটা দেখো, যে কোনো মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি হয় মৌলটির আয়নিক বন্ধন গঠন করার ক্ষমতা তত বেড়ে যায়। খুবই সিম্পল। কেমনে সিম্পল? তোমার যখন ইলেকট্রন আসক্তির মান বেশি হবে তার মানে তুমি কি বন্ধন গঠন করার প্রবণতা প্রদর্শন করতেছো। মানে কোনো একটা ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে, তুমি সেই ইলেকট্রনটা গ্রহণ করার সেই এবিলিটি তোমার আছে, যার ফলে তোমার যখন ইলেকট্রন আসক্তির মান বেশি হবে তখন তুমি খুবই তাড়াতাড়ি আয়নিক বন্ধনে কিন্তু আবদ্ধ হতে পারবা। ফর এক্সাম্পল, সোডিয়াম একটা ধাতু, পটাশিয়াম একটা ধাতু, ক্যালসিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম একটা ধাতু। তাহলে এরা কি করে, ইলেকট্রন ত্যাগ করে। এই যে ত্যাগকৃত ইলেকট্রনগুলো আছে অবশ্যই কারো না কারো গ্রহণ করতে হবে। গ্রহণ কারা করবে, গ্রহণ করবে যাদের ইলেকট্রন আসক্তি আছে। আর ইলেকট্রন আসক্তি বলতে আমরা বেশি যে উদাহরণটা আমরা দেই সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 17 মৌল, তারা কিন্তু তীব্র জারক রূপে ক্রিয়া করে। তাহলে তোমার যখন ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে অবশ্যই তোমার কি হবে, আয়নিক বন্ধনের গঠন করার ক্ষমতা কিন্তু তোমার বৃদ্ধি পাবে। আর কোনো মৌলের ইলেকট্রন আসক্তির মান বেশি হলে মৌলটি তড়িৎ ঋণাত্মক ধর্ম বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস সেটা আমরা সামনে বলবো। তবে এইটুকু বলে রাখি যে কোনো মৌলের যখন তোমার ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে তখন সেই ইলেকট্রনগুলোর প্রতি আসক্তি কিন্তু বৃদ্ধি পাবে। এই তড়িৎ ঋণাত্মক ধর্ম হচ্ছে, একটু বলে নিই, যে দুইটা পরমাণু ধরো সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। এই সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু দুইটা পরমাণুর মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছে। তখন ওই নিউক্লিয়াস কর্তৃক যে দুইটা পরমাণু আবদ্ধ হয়েছে বন্ধনে, তাদের নিউক্লিয়াস কর্তৃক ওই শেয়ারকৃত ইলেকট্রনগুলা নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তোমার যখন ইলেকট্রন আসক্তির পরিমাণ বৃদ্ধি পাবে মানে তুমি ইলেকট্রনের প্রতি আসক্ত, তাহলে ওই নিউক্লিয়াসটা কি প্রদর্শন করতেছে, যে সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিবে, তখন তার তড়িৎ ঋণাত্মকতার ধর্মটাও কিন্তু কি পাবে, বৃদ্ধি পাবে। এই হচ্ছে সিম্পল একটা জিনিস। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তোমরা এই যে খ নম্বরের যে প্রশ্নটা এরকম হইতে পারে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কেন ক্লোরিনের তুলনায় কম, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। তো বাকি যে আজকে যে আমরা যে 5টা বিষয় আলোচনা করলাম, এই 5টা বিষয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। পরবর্তী দিন আমরা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে ধাতব বন্ধন, এই টাইপের কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।